আবারও চলে এলাম আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো, প্রত্যেকে সাবধানে রয়েছো, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলছো, নিজেরা অযথা বাইরে বেরোচ্ছ না। আজকে তোমাদের কাছে তোমাদের প্রিয় শম্ভু স্যার অর্থাৎ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 12-এর তৃতীয় অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য, এই অধ্যায় থেকে বক্সার যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। তো বক্সার যুদ্ধ সম্পর্কে আলোচনা করার পূর্বেই তোমাদের পলাশী যুদ্ধের পর বাংলার ইতিহাসে কী ঘটনাগুলি ঘটেছিল সেগুলো নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে আমরা পলাশী যুদ্ধের কারণ ও তার গুরুত্ব আলোচনা করব। পলাশী যুদ্ধে ইংরেজদের জয়লাভ ভারতে ব্রিটিশ শক্তির উত্থানের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ। এরপর থেকে বাংলার অর্থনীতিতে ব্রিটিশ কোম্পানির আধিপত্য স্থাপিত হয় এবং রাজনৈতিক ক্ষেত্রে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ন্ত্রকের ভূমিকায় অধিষ্ঠিত। অনেকের ধারণা পলাশীর যুদ্ধ নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, কিন্তু নতুন নবাব মির্জাফরের সঙ্গে কোম্পানির যে গোপন সন্ধি হয় তাতে বাংলার সার্বভৌম ক্ষমতা আত্মসাৎ করার কোনো শর্ত ছিল না। আসলে পলাশীর যুদ্ধের পর কোম্পানি বাংলার রাজনীতিতে নৃপতি ষষ্ঠার ভূমিকায় অবতীর্ণ হন, অর্থাৎ তার পছন্দের মতো নৃপতিদের সিংহাসনে বসান। আবার যদি দেখা যায় যে ওই নৃপতি দ্বারা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো লাভ হচ্ছে না, তখন তাকে পদচ্যুত করে পুনরায় আরেকজন তার মনোনীত নৃপতিকে বসিয়ে দেন এবং অনুগত নবাবদের ক্ষমতাসীন করে তারা নিজেদের প্রভাব প্রতিপত্তি কায়েম করতে চেয়েছিল। পলাশীর যুদ্ধের পর ইংরেজদের সমর্থনে মির্জাফর বাংলার নবাব হলেন, কিন্তু তিনি ইংরেজ কোম্পানির উপর নির্ভরশীল হওয়ায় ইংরেজরা ক্রমশ তার উপর বিশাল পরিমাণ অর্থের দাবি চাপাতে লাগলো। এর ফলে মির্জাফর অতিষ্ঠ হয়ে ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে ওলন্দাজদের শরণাপন্ন হলেন। এখানেই ইংরেজদের কাছে মির্জাফরের ভুল। বিদারের যুদ্ধে ওলন্দাজগণ ইংরেজদের কাছে পরাজিত হলেন। এরপর ইংরেজ কোম্পানি মির্জাফরকে ক্ষমতাচ্যুত করে এবং তার জামাতা মীর কাসিমকে নবাব পদে অধিষ্ঠিত করেন। এরপর ইংরেজ কোম্পানি মির্জাফরকে সিংহাসনে বসিয়ে বর্ধমান, মেদিনীপুর, চট্টগ্রামের জমিদারি কোম্পানিকে অর্পণ করেন মীর কাসিম, যেহেতু মীর কাসিমকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব পদে প্রতিষ্ঠিত করেছেন। তাই কোম্পানির পদস্থ কর্মচারীদের সন্তুষ্টি বিধানের জন্য প্রচুর অর্থ উপঢৌকন দিলেন। মীর কাসিম মনে করছিলেন কোম্পানিকে চুক্তিবদ্ধ অর্থ দিয়ে তিনি স্বাধীনভাবে নবাবি করতে পারবেন, কিন্তু বুঝতে পারলেন কোম্পানি তাকেও মির্জাফরের মতো তার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ দাবি করছে।
স্বাধীনচেতা ও দূরদর্শী শাসক হিসেবে মীর কাসিম ইংরেজদের ওপর নির্ভরশীলতা কাটিয়ে উঠতে চাইলেন এবং আর্থিক ও সামরিক বৃদ্ধির জন্য কয়েকটি পদক্ষেপ নিলেন। কোম্পানির অনুগত পার্টনার নায়েব নারায়ণ রায়কে বরখাস্ত করলেন। এছাড়া তিনি সেনাবাহিনীকে ইউরোপীয় পদ্ধতিতে শিক্ষিত ও সুবিন্যস্ত করে তোলেন। যথেষ্ট পরিমাণে কামান, বন্দুক ইত্যাদি আগ্নেয়াস্ত্র সংগ্রহ শুরু করলেন এবং প্রশাসনিক ক্ষেত্রে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করলেন এবং কয়েকটি নতুন কর আরোপ করে অর্থাগমনের ব্যবস্থা করলেন। এছাড়া মীর কাসিম উপলব্ধি করলেন যে রাজধানী মুর্শিদাবাদ কলকাতার কাছাকাছি অবস্থিত হওয়ায় ইংরেজদের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে কোনো কাজ করা সম্ভব নয়। এই অবস্থায় ইংরেজদের প্রভাব এড়াতে মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেন। এখানে একটি দুর্গ নির্মাণ করে মীর কাসিম তার প্রাসাদটি সুরক্ষিত করেন। এবার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নবাবের বিরোধ যে বেঁধেছিল কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে। মীর কাসিমের সঙ্গে বিরোধের মূল সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কারণটি হলো বিনা শুল্কে ইংরেজ কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্য সংক্রান্ত। প্রসঙ্গত বলা যায়, সিরাজের সময় থেকে কোম্পানির কর্মচারীরা দস্তকের অপব্যবহার শুরু করে। এখন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছিল। দেশীয় ব্যবসায়ীদের নবাবকে শুল্ক দিয়ে ব্যবসা করতে হতো, অন্যদিকে বিনা শুল্কে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও তার কর্মচারীরা বাণিজ্য করছে। ফলে দেশীয় বণিকরা তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ল। তারা ইউরোপীয় বণিকদের সঙ্গে পাল্লা দিয়ে বাণিজ্য করতে পারছে না। এমত অবস্থায় মীর কাসিম দস্তকের অপব্যবহারের বিরুদ্ধে অভিযোগ জানালেন এবং নবাব শেষ পর্যন্ত একটি মীমাংসা চুক্তিতে রাজি হলেন। ঠিক হলো, দেশীয় বণিকেরা শতকরা 25 টাকা ও কোম্পানির কর্মচারীরা শতকরা 9 টাকা হারে কর দেবে। কিন্তু কলকাতায় ইংরেজ কোম্পানির কর্তারা এই শর্ত মেনে নিতেও গড়রাজি হলেন। ক্রুদ্ধ হয় মীর কাসিম। দেশি ও বিদেশি সমস্ত ব্যবসায়ীদের বাণিজ্য শুল্ক তুলে দিলেন। নবাবের সিদ্ধান্তে ইংরেজরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা নবাবের বিরুদ্ধে সংঘর্ষের পথ বেছে নিল। শেষ পর্যন্ত পাটনা কুটির অধ্যক্ষ এলিস বলপূর্বক পাটনা দখলের চেষ্টা করলে যুদ্ধ বেঁধে গেল। প্রথমে ইংরেজরা ব্যর্থ হলেও একে একে কাটোয়া, উদয়নালা ও গিরিয়ায় যুদ্ধে পরাজিত হয়ে মীর কাসিম পালিয়ে গিয়ে অযোধ্যার নবাবের আশ্রয় নিলেন। এরপর অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলম এর সঙ্গে মিত্রতায় আবদ্ধ হলেন। যৌথভাবে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়, কিন্তু শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধে 1764 খ্রিস্টাব্দে সম্মিলিত বাহিনী ইংরেজের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। দেখা যায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশীর যুদ্ধে জয়লাভ করে বাংলার রাজনীতিতে যে শক্তি বৃদ্ধির সুযোগ পায়, তার চূড়ান্ত পরিণতি ঘটে বক্সার যুদ্ধে। বক্সারের যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একসঙ্গে বাংলা, অযোধ্যা ও মুঘল সম্রাটকে পরাজিত করেন এবং পলাশী যুদ্ধে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি